প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমেরিকা ইসরায়েল বনাম ইরান যুদ্ধ আমরা জানি যে সারা পৃথিবীতে কী ধরনের ইম্প্যাক্ট পড়ছে। আমদানি রপ্তানি থেকে শুরু করে সেটা সব সাপ্লাই চেইনে কিন্তু সব দেশেই এটার একটা বড় নেতিবাচক প্রভাব পড়ছে। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় যে আসলে হরমুজ প্রণালী দিয়ে যে তেল বা গ্যাস যেগুলো আসলে যাওয়া আসা করে সেটা না, তো আমাদের গার্মেন্টস রপ্তানি যেখানে ইউরোপ আমেরিকা প্রধান বাজার, সেখানে আসলে যে সিচুয়েশানগুলো ডেভেলপ করছে, ইভলভ করছে যুদ্ধের সাথে সাথে, তো সেসব কারণে আমরা দেখছি যে আমাদের এক্সপোর্টাররা শঙ্কিত যে আমাদের আসলে এক্সপোর্ট সামনে কি হয়, কমে যেতে পারে, সেগুলোর প্রভাব নিয়ে সবাই আসলে চিন্তিত। তো এই সংক্রান্ত একটি ডিটেল রিপোর্ট টিভিএসে আজকে পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। সো দর্শক, আমরা আলোচনা করব রিয়াদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যেটা বলছিলাম যে প্রথমেই যদি একটু বলি যে পোশাক রপ্তানিতে কেন আসলে এই শঙ্কাটা, এটা কি আমাদের পোশাকগুলো ইউরোপ আমেরিকাতে কি হরমুজ প্রণালী দিয়ে যায় নাকি অন্য রুট, তাহলে শঙ্কাটা কোথায়? ধন্যবাদ সাজ্জাদ ভাই। প্রথম কথা হচ্ছে আমাদের পোশাকটা ইউরোপের বাজারে আসলে হরমুজ প্রণালী দিয়ে যায় না। আমাদের যেসব আমাদের মধ্যপ্রাচ্যে যেসব রপ্তানি আছে সেক্ষেত্রে হয়তো হরমুজ প্রণালী ইউজ হতে পারে, মোস্টলি আমাদের অন্য রুটগুলো ইউজ হয়। তো ফলে এই কারণে সাপ্লাইয়ের ক্ষেত্রে বড় ধরনের শঙ্কা আমরা এখন পর্যন্ত দেখছি না। আসলে শঙ্কাটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই যে একটা যে যুদ্ধ চলছে এবং যুদ্ধটা ইতিমধ্যে 11-12 দিন হয়ে গেছে, সামনে কবে শেষ হবে এর কোনো আলামত এখন আমরা দেখছি না। তো যার ফলে এই ইউরোপ এবং আমেরিকা অথবা কানাডা, ইভেন অস্ট্রেলিয়া অথবা পৃথিবীর অন্যান্য প্রান্তে আপনি জানেন যে সাপ্লাই চেইনের সঙ্গে কিন্তু জ্বালানি তেলের একটা সম্পর্ক থাকে, সব কিছুর মধ্যে জ্বালানি তেলের সম্পর্ক থাকে। তো জ্বালানি তেলের সাপ্লাই যেহেতু বাধাগ্রস্ত হচ্ছে ফলে কোনো দেশে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। তো যেমন ইউরোপের কোথাও বেড়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, এরকম জ্বালানি তেলের দাম বাড়লে আমাদের পোশাক রপ্তানি কেন কমতে পারে? তো জ্বালানি তেলের দাম যখন বাড়ে এটার দুটি ইম্প্যাক্ট আছে। একটা হচ্ছে সরাসরি ইম্প্যাক্টটা হলো এরকম যে জ্বালানি তেলের দাম যখন বাড়বে তখন এর সঙ্গে আপনার গ্রোসারি আইটেম, সাধারণত মানুষের যেটা মেইন প্রয়োজন হচ্ছে গ্রোসারি আইটেম। তো এখন ওসব দেশের মানুষের তো আয়টা লিমিটেড, একটা নির্দিষ্ট লেভেলের আয়, আমাদের তুলনায় অনেক বেশি আয়, কিন্তু তার লিমিটেড ইনকাম। এখন ওই ইনকামের পরে তার তো খরচের একটা বাজেট থাকে, সেই বাজেট থেকে হঠাৎ করে তার খরচটা, এখন বাড়তি খরচটা চলে যাবে এই গ্রোসারি আইটেম অথবা ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে, এই জায়গাগুলোতে এখন তার খরচ বাড়াতে হবে, যেহেতু তার আয় বাড়ছে না এটার সঙ্গে। ফলে তখন কি করবে, তার এই যে পোশাক অথবা অন্যান্য যে লাইফস্টাইল যে নন এসেনশিয়াল যে আইটেমগুলো আছে সেটার তখন তারা একটু ক্রয় কমিয়ে দিবে। এবং আমরা ইতিমধ্যেই যেটা শুনলাম, তো ক্রয় কমিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আমাদের যে রপ্তানি সেটা বাধাগ্রস্ত হবে, সেটা ধাক্কা খাবে, এটা হচ্ছে মূল বিষয়। আমরা ইতিমধ্যে যেটা জেনেছি, যেমন আমাদের একজন পাট পণ্য রপ্তানিকারক, তো উনি যেটা বললেন যে উনি রিসেন্ট ইউরোপের আপনার জার্মানির ফ্রাঙ্কফুর্টে একটা মেলা উনি শেষ করে বাংলাদেশে এসেছেন, সেখানে কিছু বায়ারের সঙ্গে কথা হয়েছে। তারা ইনিশিয়ালি যে আলোচনাটা হয় রপ্তানি অর্ডার দেওয়ার বিষয়ে, সেটা নিয়ে এই সপ্তাহে কথা বলার তাদের কথা ছিল, কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে তারা ওই আলোচনাটা স্থগিত করে দিয়েছে। আচ্ছা। এবং উনি বললেন যে কেউ যারা প্রাথমিকভাবে অর্ডার দিয়েছেন, প্রাথমিক আলোচনা করেছেন, তারা সেটি হোল্ড করেছেন। এবং তৈরি পোশাক রপ্তানিকারকদের কথাও সেম, যে কোনো ক্ষেত্রে যেই নেগোসিয়েশনটা প্রাথমিকভাবেই কিন্তু অর্ডার আসার আগে একটা শুরুর যে ধাপ, সেই ধাপে যে আলোচনা হওয়ার কথা সেটি এখন কোনো ক্ষেত্রে হোল্ড হয়ে গেছে। অর্থাৎ তারা দেখতে চাচ্ছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, যুদ্ধ কি অনেক লম্বা হয়, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এই প্রাইসে পণ্য কিনলে উনি সেটা বিক্রি করতে পারবেন কিনা, সেই পরিমাণ কাস্টমার ওনার থাকবে কিনা, অথবা যে পরিমাণ উনি হয়তো 1 লাখ পিসের ওনার টার্গেট আছে কথার কথা, সেখানে উনি হয়তো 1 লাখ পিস না দিয়ে একটু কমায় দিবেন। আমাদের রপ্তানিকারকরা, পোশাক রপ্তানিকারকরা স্পেশালি কি ধরনের আলামত বা মেসেজ পাচ্ছেন ওনাদের আমেরিকা ইউরোপিয়ান বায়ারদের থেকে? হ্যাঁ, আমি আমাদের একটা বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান,
তো বছরে ওনার $300 মিলিয়ন বেশি উনি এক্সপোর্ট করেন। ওনার সঙ্গে কথা বলেছি, উনি এই মুহূর্তে কানাডায় আছেন। তো উনিই বললেন যে উনি সেখানে খেয়াল করছেন যে গ্রোসারি আইটেম এগুলোর দাম কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে। উনি বললেন যে যারা 3টা পোশাক 5টা পোশাক কিনতো তারা এখন হয়তো কমিয়ে দেবে 3টা। তো উনি বলছেন ওনাদের ক্ষেত্রেও সেম, যে যারা আলোচনা করার জন্য এই প্রাথমিক আলাপ আলোচনা সেটা কমিয়ে দিচ্ছেন, অথবা কেউ কেউ মানে কমিয়ে দিচ্ছেন মিনস এরকম যে হোল্ড করছেন, তারা দেখতে চাচ্ছেন পরিস্থিতি। এমন না যে বাংলাদেশের অর্ডার বাতিল হয়ে যাচ্ছে অথবা অন্য দেশে অনেক অর্ডার বাড়ছে, বিষয়টা সেরকমও নয়। আসলে সব দেশের ক্ষেত্রে পরিস্থিতিটা এখন এরকম, তারা দেখতে চাচ্ছেন পরিস্থিতি। এখন বিষয়টা হচ্ছে আমরা গত 2025 সালে কিন্তু পৃথিবীব্যাপী ট্রাম্প ট্যারিফের কারণে এক ধরনের অস্থিরতা গিয়েছে। সেই কারণে কোনো দেশের ইনফ্লেশন হয়ে গেছে, তাদের আমদানি কিছুটা কমেছে ট্রাম্প ট্যারিফের প্রভাবে। যেমন আমরা যুক্তরাষ্ট্রে আমাদের তুলনায় অন্য দেশের কিছুটা ট্যারিফ বেশি ছিল, কিন্তু আবার তারা গিয়ে আমাদের বড় বাজার যে ইউরোপে তখন রপ্তানি জন্য পুশ করেছে, কম দামে সেল করেছে, ফলে আমরা বেশি প্রতিযোগিতায় পড়েছি। আলটিমেটলি আমাদের গত বছর কিন্তু রপ্তানি কমেছে। তো এমন একটা অবস্থায় আবার বাংলাদেশে জাতীয় নির্বাচন ছিল, সে কারণেও হয়তো বায়ারদের কেউ কেউ একটু কশাস ছিল অর্ডার দেওয়ার ক্ষেত্রে। সব কিছু মিলিয়ে একটা পরিস্থিতি আসলো, নতুন সরকার আসলো, একটা ভালো সময় বাংলাদেশ আশা করছিল 2026 সালে নির্বাচনের পর থেকে আমাদের একটা ভালো সম্ভাবনা। কিন্তু সেই সম্ভাবনার জায়গাটা প্রথমত তার যে গ্রোথ আশা করছে সেই গ্রোথটা হচ্ছে না, বরং এই বছর উল্টো আরো কমে যায় কিনা সেই আশঙ্কাটা এখন তাদের মধ্যে। জ্বালানি তেলের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে, যদিও আমাদের দেশে এখনো বাড়েনি, এবং সরকার সেটা গতকাল স্টেট মিনিস্টার উনি পরিষ্কার করেছেন যে আপাতত এটা বাড়ছে না, কিন্তু পৃথিবীর অনেক দেশেই সেটা বেড়ে গেছে, আমাদের প্রতিবেশী দেশগুলো সহ। তো আমাদের দেশে কি যে জ্বালানির মূল্য বৃদ্ধি যদি এভাবে হতে থাকে, তো আমাদের এখানে যারা ম্যানুফ্যাকচারার আছে অ্যান্ড এক্সপোর্টার, তারা এই বিষয়টা নিয়ে কি বলছে তারা? এখানে দুইটা বিষয় দেখা যাচ্ছে। একদম ইমিডিয়েট ইফেক্ট যেটা দেখা যাচ্ছে, আপনি খেয়াল করেছেন যে সম্প্রতি জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে এক ধরনের লিমিট দেওয়া হয়েছে, ফলে লম্বা লাইন হয়ে যাচ্ছে। আমরা শুনেছি, আপনি জানেন এই তৈরি পোশাকের যে সাপ্লাই চেইন, সেখানে টেক্সটাইল, স্পিনিং থেকে ডাইং, বিভিন্ন প্রক্রিয়ায় একটা বড় বিদ্যুতের প্রয়োজন হয়, যেটা আসলে জ্বালানি তেলের মাধ্যমে তৈরি হয়, ক্যাপটিভ পাওয়ার যেটা হয়। সেজন্য তাদের, যেহেতু সরকার গ্যাস নিরবচ্ছিন্ন সাপ্লাই দিতে পারছে না, ফলে অনেকে ডিজেল নিয়ে ইউজ করতে হচ্ছে। এখন তারা, আমরা শুনলাম যে কেউ কেউ ডিজেল পাচ্ছে না, তাদের ডিজেল যথেষ্ট পাচ্ছে না, কেউ কেউ পাচ্ছে না, মানে এরকম আমরা শুনেছি যে তাদের মানে সাপ্লাই তারা সেখানে পাচ্ছে না। আমরা এমনও শুনেছি যে একটা প্রতিষ্ঠানের একদিনের ফ্যাক্টরি চালানোর মতো ডিজেল আছে, এরপরে উনি আর ডিজেল পাচ্ছেন না। এবং পোশাক শিল্প মালিকদের যে সংগঠন বিজিএমইএ থেকে মন্ত্রণালয়ে, জ্বালানি মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে যে তাদের ক্ষেত্রে যেন এই শিল্পের জন্য যাতে জ্বালানির একটা ব্যবস্থা রাখা হয়। তার মানে এই ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ শুরুতেই এক ধরনের জ্বালানির সংকট যদি এরকম চলতে থাকে, তাহলে ইন্ডাস্ট্রির উৎপাদন বাধাগ্রস্ত হবে। প্রথমত এক্সপোর্টের অর্ডার প্রত্যাশিত নয়, কম। এর মধ্যে যদি আবার আপনার যতটুকু আছে সেটা এই জ্বালানি সংকটের কারণে যদি ইন্ডাস্ট্রিতে এই উৎপাদন ব্যাহত হয়, সেটিও রপ্তানিকে বাধাগ্রস্ত করতে পারে। এর বাইরে যেটা আপনি যেটা বললেন, যেহেতু এখন দাম বেড়ে গেছে, আপনি জানেন যে $100 ইতিমধ্যে পার ব্যারেল ছাড়িয়েছে। তো এইটি আরও কোথায় যায়? তো স্বাভাবিকভাবে সরকারকে যদি এখন বেশি দামে আনতে হয়, বিশেষ করে এখন স্পট মার্কেট থেকে কিনতে গেলে আরও বেশি পয়সা খরচ হবে। তো সেক্ষেত্রে সরকার তো যদি জ্বালানির দাম না বাড়ায়, তাহলে অনেক বড় ভর্তুকি লাগবে। সেই পরিমাণ টাকা সরকারের আসলে আছে কিনা সেটিও একটি বিষয়। সরকারের জন্য এটি যেমন এক ধরনের বিপদ হয়ে গেছে, যেমন নতুন সরকার এসেছে, শুরুতে জ্বালানি তেলের দাম বাড়ানো তাদের জন্য বিব্রতকর হবে। আবার এত বেশি পরিমাণে দাম বাড়ছে ইন্টারন্যাশনাল মার্কেটে, সেক্ষেত্রে না বাড়িয়েও এত বেশি সরকার আসলে ভর্তুকি দিতে পারবে কিনা সেটি একটি বিষয়। কিন্তু দিন শেষে যেটা হচ্ছে, আসলে পুরো বিষয়টাই দাম যদি বাড়ায়, ডেফিনেটলি উৎপাদন খরচ বাড়বে। অন্যদিকে ইন্টারন্যাশনাল মার্কেটে তার চাহিদা বাড়ছে না, চাহিদা কমছে। একদিকে তার চাহিদা কমছে, এদিকে উৎপাদন খরচ বাড়ছে। এই দুই বিষয়টাই আসলে উৎপাদনকারীদের জন্য এখন একটা বড় সমস্যা তৈরি করছে। এর মধ্যে আরেকটি বিষয় আছে, নতুন করে কিন্তু এই যে জাহাজ, বিভিন্ন রুটে জাহাজ বাধাগ্রস্ত হওয়ার কারণে এখন জাহাজের শিডিউল পাওয়া যাচ্ছে না। ফলে কেউ কেউ বলছেন যে তার আমদানিকারক প্রতিষ্ঠান হয়তো 30 তারিখে তার এটি শিডিউল ছিল, এটি জাহাজীকরণের, উনি বলছেন যে না, আপনি আরও 10 দিন আগে পাঠান। তো এই ধরনের প্রেশারও কিন্তু এখন তাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। ফলে এক ধরনের নতুন একটা প্রেশার আসলে সব মিলিয়ে আমরা যেটা, এই কথার পুরো বিষয়টা হচ্ছে যে একটা নতুন প্রেশার তারা এখন পড়ে গেছেন, যেটা আসলে এই সময় প্রত্যাশিত ছিল না। সো এই ধরনের সিচুয়েশনে দেখেন যে
ওয়ে আউট কি, আসলে সমাধান কি? আপনি অনেকেই বলে থাকে, আপনার এক্সপার্টরা, ইকোনমিস্টরা, যে অল্টারনেটিভ মার্কেট, আমরা যে ইউরোপ আমেরিকার উপরে যে এক্সেসিভলি আমরা ডিপেন্ডেন্ট আমাদের এক্সপোর্টের জন্য, তো অল্টারনেটিভ মার্কেট ধরেন যে জাপানে আমাদের এক্সপোর্ট বেড়েছে বা এখনও বাড়ছে, কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের খুব কাছে কিন্তু পৃথিবীর দুইটা বড় দেশ, চায়না এবং ইন্ডিয়া। চায়নাতে এবং ইন্ডিয়া দুইটা জায়গা আবার আমাদের অনেক প্রোডাক্টে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেসও আছে। তো চায়না কিন্তু গার্মেন্টস পৃথিবীর নাম্বার ওয়ান এক্সপোর্টার, কিন্তু তারা কিন্তু ইম্পোর্টও করে অনেক। ইন্ডিয়াও কিন্তু অনেক গার্মেন্টস ইম্পোর্ট করে। তো এই মার্কেটগুলো আসলে, বা ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা যদি বলেন, সেগুলোও বড় মার্কেট। তো বাংলাদেশ আসলে কি যথেষ্টভাবে এই যে বিকল্প বাজার খোঁজা, সেই চেষ্টাটা কি আছে আমাদের এক্সপোর্টারদের? একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনি এনেছেন। খেয়াল করবেন, প্রথমেই কিন্তু একটা কিছুটা স্বস্তির কথা বলি। স্বস্তি হচ্ছে এই সেন্সে, বাংলাদেশের কিন্তু মধ্যপ্রাচ্য বড় রপ্তানি বাজার নয় আসলে, বিশেষ করে তৈরি পোশাকের জন্য। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা অ্যাটলিস্ট এই দিক থেকে আমাদেরকে বড় ধরনের প্রেশার দেয়নি, কিন্তু আমাদের একটা প্রেশার এসেছে। প্রেশারটা হলো এরকম, মধ্যপ্রাচ্যে আমাদের যে পোশাক রপ্তানি, যেমন আমরা H&M এর জন্য অর্ডার দেয় বাংলাদেশ, কারণ H&M যেই প্রোডাক্টগুলো মধ্যপ্রাচ্যের মার্কেটের জন্য অর্ডার দেয়, সেখানে এখন আমাদের বাধাগ্রস্ত হচ্ছে। এরকম কিছু আছে, কিন্তু সেটা অন্যান্য মার্কেটের তুলনায় তুলনামূলক কম। ফলে আমাদের এটা কিছুটা এক ধরনের স্বস্তি বলা যায়। কিন্তু যেই বিষয়টা আপনি বললেন যে আমাদের আসলে এই যুদ্ধ পরিস্থিতিতে আমাদের তাহলে বিকল্প কি, আমাদের তো টিকে থাকতে হবে। প্রথমত, যুদ্ধ পরিস্থিতিতে আসলে বাংলাদেশের যুদ্ধ কবে থামবে বা থামবে কিনা বাংলাদেশের হাতে না, বাংলাদেশের হাত নেই। তাহলে বাংলাদেশের যেটা করণীয় সেটি হচ্ছে, আমরা যে কনসেন্ট্রেটেড আছি 2-3টা বাজারে, মেইনলি ইউরোপ এবং আমেরিকা, আমাদের বহুদিন ধরে কথা হচ্ছে এর বাইরে আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে। সেটা কার্যকর আসলে বাংলাদেশ তেমন কিছু করতে পারেনি। ঘুরে ফিরে ওই 2টা মার্কেটেই আমাদের এখনও বড় রপ্তানি আছে। আমরা ব্রাজিল থেকে অনেক বেশি আমদানি করি, আমাদের রপ্তানি আমরা বাড়াতে পারতাম। ব্রাজিল একটা বড় মার্কেট, আপনার অস্ট্রেলিয়া বড় মার্কেট, এখানে আপনার জাপান বড় মার্কেট। জাপান $19 বিলিয়ন তৈরি পোশাক মার্কেট, আমরা সেখানে খুবই অল্প, 2 বিলিয়ন লেস দেন অ্যারাউন্ড এরকম, তো সামান্য। তারপরে ইন্ডিয়া আছে, রাশিয়া, চায়না আছে, ইভেন রাশিয়া বিভিন্ন বৈশ্বিক কারণ। মূল বিষয় হচ্ছে এটি একটি বিষয় যে আমাদের বাজার বহুমুখীকরণের যে কাজটা, এটি আমরা করতে পারছি না, বাট এটা আমাদের করতে হবে এখন যদি টিকে থাকতে হয়। আরেকটা বিষয় হচ্ছে, সবগুলো দেশই, ধরুন চায়না যারা বড় রপ্তানিকারক, ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান, ইন্ডিয়ার মতো দেশগুলো, তারা নিজেদের মতো কিছু প্ল্যান, স্ট্র্যাটেজি সাজাচ্ছে। তো যেমন এখন এই মুহূর্তে যেটা করতে হবে, আমার তো উৎপাদন খরচ বাড়ছে, ওদিকে আমার চাহিদা সেভাবে বাড়ছে না। তার মানে আমি খরচ বাড়লে আমি সেই খরচটা আদায় করে নেওয়া মুশকিল, যেহেতু চাহিদা না বাড়লে তো দাম বাড়ানো যাবে না। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই যে উৎপাদনশীলতা, যেটা আমার প্রোডাক্টিভিটি, লেবার প্রোডাক্টিভিটি, সেই প্রোডাক্টিভিটি আমাকে বাড়াতে হবে। নতুন নতুন হয়তো মেশিন এফিসিয়েন্সি বাড়াতে হবে। এফিসিয়েন্সি বাড়ানোর মাধ্যমে উনি তার এই যে কস্ট, সেটা কিছুটা কমিয়ে আনতে পারেন। আমরা মালিকদের সঙ্গে কথা বলছি, তারা ইতিমধ্যে সেই কার্যক্রম শুরু করে দিয়েছেন। কেউ কেউ এমনিতেই বাংলাদেশ এই জায়গায় গেছেন, নতুন আধুনিক প্রযুক্তির মেশিনারিজ তারা ইনস্টল করছেন, এবং এটি এখনও আসছে। তো এটি একটি বিষয়, এটি আনতে হবে। আপনার বাজারে টিকে থাকতে হলে আপনাকে এফিসিয়েন্সি না বাড়ালে এটা সম্ভব হবে না। তারপরে স্থানীয়ভাবে সরকার কিছু তাদেরকে সাপোর্ট দিতে পারে। সরকার যদিও দিচ্ছে, যেমন আমরা এলডিসি গ্র্যাজুয়েট করলে যে কিছু সুযোগ সুবিধা আমাদের এমনিতে চলে যাওয়ার একটা কথা বলা হচ্ছে, সেই জায়গায় সরকার বিকল্প কিভাবে এক্সপোর্টটিকে টিকিয়ে রাখতে হলে সাপোর্টটা দিতে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্টকেও কিছু চিন্তা করতে হবে, কর্মসংস্থান অথবা ইকোনমির স্বার্থে। তো উৎপাদনকারী অর্থাৎ বেসরকারি খাত এবং সরকারি খাত উভয়েই একযোগে যদি কাজ করে, তাহলে এই যে ইন্টারনাল যে শক, সেই শকটা আমরা কিছুটা হলেও কমিয়ে আনতে পারব। ওকে, রিয়াদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম রিয়াদ হোসেনের সঙ্গে এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।